আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান এবং ইসরায়েল একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু তারপরেও আমরা হামলার ঘটনা ঘটতে দেখলাম। তাহলে যুদ্ধবিরতির বিষয়টা আসলে কি? কেউ কি যুদ্ধবিরতির বিষয়টি লঙ্ঘন করছে? তারা কি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে? কখন থেকে এই অস্ত্র বিরতি কার্যকর হবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবার এই যে ইরান কাতারের একটা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছিল, খবর হয়েছিল যে ইরাকেও সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে। সত্যি সত্যি কি ইরান হামলা করেছিল? এ বিষয় নিয়েও জানবো, একটু বিস্তারিত বলবো। ভিডিও একটু বড় হতে পারে, সঙ্গে থাকবেন আশা করছি। ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ইরান এবং ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এবং এর কয়েক ঘন্টা যেতে না যেতেই ইসরায়েল ইরানি হামলার ব্যাপারে একটা সতর্কতা জারি করে, এবং মঙ্গলবার ভোরে ইরান ইসরায়েলে হামলা করে। সে হামলায় 3জন ইসরায়েলি নাগরিক মারা গেছে। একটা ভবন সেখানে বিধ্বস্ত হয়েছে ইরানের হামলায়। এবং মঙ্গলবার সকালে ইরান যে হামলা চালায় ইসরায়েলে, সে সময় ইসরায়েলের নাগরিকদেরকে টানা 2 ঘন্টা নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে, অর্থাৎ বাংকারে গিয়ে ঢুকে বসে থাকতে হয়েছে। এর আগে আপনারা জানেন যে সোমবার ইরান কাতারে একটা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের যে 3টি পরমাণু কেন্দ্রে হামলা করেছে, নাতানজ, দেফোর্দ এবং ইস্পাহান, তারই প্রতিশোধ হিসেবে বা প্রতিক্রিয়া হিসেবে এই হামলাটা চালানো হয়েছে। কিন্তু এই হামলার প্রকৃতি যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে এটি একটা সীমিত হামলা, অত মেসিভ কিছু নয়। এবং ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন যে হামলার বিষয়ে আগে থেকে কাতার জানিয়ে দিয়েছে এবং এতে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলার পরই ডোনাল্ড ট্রাম্প নতুন করে কোনো রকম হামলার সূচনা না করে তিনি বরং ঘোষণা দিয়ে দিয়েছেন যে সবকিছু ঠিকঠাক সেট হয়েছে। এবার ইসরায়েল এবং ইরান তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু মঙ্গলবার যখন আবার হামলার ঘটনা ঘটল, তখন আমরা সবাই কনফিউজড হয়ে পড়লাম যে আসলে ব্যাপারটা কি ঘটছে। তাহলে কি যুদ্ধবিরতির পুরো বিষয়টি অনিশ্চয়তায় পড়ে গেল? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে ইরানের স্থানীয় সময় ভোর 4টায় যদি ইসরায়েল তাদের হামলা শেষ করে দেয়, অর্থাৎ এই সময়ের পরে যদি ইসরায়েল আর কোনো হামলা না করে, তাহলে ইরান তার প্রতিক্রিয়া থামিয়ে দেবে। কিন্তু এর 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ইসরায়েলের সেনাবাহিনী সতর্কতা জারি করে এবং তারা বলে যে ইরান থেকে হামলার একটা নতুন ওয়েভ আসছে। ফলে এই যে যুদ্ধবিরতির যে সময়, এই সময়টা আসলে কখন, এ নিয়ে ব্যাপক একটা অস্পষ্টতা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতি কার্যকর হবে মঙ্গলবার রাত 12টায়। এটি হলো মধ্যপ্রাচ্যের সময়ে, মানে যুক্তরাষ্ট্রের সময়ে নয়। তিনি বলছেন যে এই যে যুদ্ধবিরতি কার্যকর হবে, এরপরেই এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এরপরে আর যুদ্ধ হবে না বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। এই যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল সরাসরি বিষয়টিকে তারা স্বীকার করেনি, কিন্তু তেহরানের স্থানীয় সময় 4টার পরে তারা নতুন করে আরো কোনো হামলাও করেনি। কিন্তু 4টা বাজার আগের মুহূর্তগুলোতে ব্যাপক আক্রমণ করেছে ইসরায়েল। এবং এর আগে এই যে গাজাতেও বা অন্য জায়গাতেও যুদ্ধবিরতি নিয়ে যখনই আলোচনা হয়, তখন ইসরায়েল এই কাজটি করে। তারা যুদ্ধবিরতির সময় শুরু হওয়ার কিছুক্ষণ আগে, মানে পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যাপক আক্রমণ করতে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটা বার্তা প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছেন যে যুদ্ধবিরতির কোনো চুক্তি এখনো পর্যন্ত সই হয়নি। এবং তিনি বলেছেন যে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় সকাল 4টার মধ্যে ইরানি জনগণের উপর অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে তারা পাল্টা প্রতিক্রিয়া থেকে বিরত থাকবেন। এই যে ট্রাম্পের যুদ্ধবিরতি, এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো রকম মন্তব্য করেনি, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও কোনো রকম প্রতিক্রিয়া জানাননি, অর্থাৎ তিনিও চুপচাপ আছেন। এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি তিনিও এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। এর আগে তিনি বারবারই বলেছেন যে ইরান আত্মসমর্পণ করবে না, ইরান মাথা নত করে না। এই যে সংঘাত, এটিকে ডোনাল্ড ট্রাম্প নাম দিয়েছেন ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ। সুপ্রিয় দর্শক, এই 12 দিনের যুদ্ধ শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অনেককে 1967 সালের 6 দিনের আরেকটি যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, এবং সেটি হয়েছিল ইসরায়েলের সঙ্গে মিশর, জর্ডান সহ কয়েকটি আরব দেশের। এবং সেই যুদ্ধের ফলাফল এখনো বুকে পাষাণ হয়ে চেপে বসে আছে ফিলিস্তিনিদের মনের ভিতরে। সুতরাং 6 দিনের যুদ্ধ বা 12 দিনের যুদ্ধ, এই শব্দগুলো ফিলিস্তিনের যারা নাগরিক রয়েছেন তাদের জন্য অত্যন্ত
স্পর্শকাতর এবং সংবেদনশীল এবং আবেগের বিষয়। কেন? কারণ 1967 সালের যুদ্ধে ইসরায়েল জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম কেড়ে নিয়েছিল, মিশরের কাছ থেকে গাজা উপত্যকা ও সিনাই উপদ্বীপ দখল করে নিয়েছিল এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি নিয়ে নিয়েছিল। পরে ইসরায়েল অবশ্য সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরিয়ে দেয়, কিন্তু বাকি অঞ্চলগুলো এখনো ইসরায়েল তার নিজের হাতেই রেখে দিয়েছে, ফিরিয়ে দেয়নি। এখন এই যে সোমবারে যে আলাপ আলোচনা হলো যুদ্ধবিরতির, এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে কিছু কিছু তথ্য গণমাধ্যমে প্রকাশ করছেন। এই যেমন বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে আলাপ আলোচনাটা সরাসরি করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজে, এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন জ্যাডি ভেন্স, মানে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। আর এই যে সামগ্রিক প্রক্রিয়াটি যুদ্ধবিরতির, এটির মধ্যস্থতা করেছে কাতার। কাতার কথা বলেছে ইরানের সঙ্গে, মানে সরাসরি এবং পরোক্ষ নানানভাবে যোগাযোগ করে এই এই যুদ্ধবিরতির বিষয়টিতে ডোনাল্ড ট্রাম্প পৌঁছেছেন। লক্ষ্য করার বিষয় হলো যে এই যুদ্ধবিরতির এই পর্যায়টিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে অংশগ্রহণ করেছেন, কি কথা বলেছেন, তার সঙ্গে কে যোগাযোগ করেছে, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। সোমবার এই যে কাতারে ইরান যে হামলাটি করেছে, সেই হামলা যেহেতু ইরান আগে থেকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এটি ঘোষণা করেছেন, ফলে এই হামলা এমন একটা মনোভাব দিয়েছিল যে ইরান আর এই যুদ্ধটাকে বিস্তৃত করতে চায় না। পশ্চিমের দেশগুলো এরকম একটা মনোভাব এখান থেকে নিয়েছে। এর আগে ইরানের একজন বিখ্যাত জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা করে ইরাকে হত্যা করেছিল। সেটি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ঘটনা ছিল, এবং সেবারও ইরাকে মার্কিন একটা ঘাঁটিতে হামলা করেছিল ইরান, এবং সেটিও এখনকার মতোই একটা সীমিত হামলা ছিল। ঠিক কতগুলো বোমা দিয়ে ইরান এই কাতারের বেজে হামলা করেছে, এ নিয়ে নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে। এই যেমন ধরুন, যুক্তরাষ্ট্র যে সংখ্যক বোমা গত সপ্তাহান্তে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ফেলেছিল, ঠিক একই সংখ্যক বোমা দিয়ে ইরান হামলা করেছে বলে ইরানের তরফ থেকে জানানো হয়েছে। ইরান বলছে যে এমন একটা লক্ষ্য বস্তু বেছে নেওয়া হয়েছে যেটি খুব একটা জনবহুল নয়, অর্থাৎ ইরান ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছে, এবং এটিও একটা ইঙ্গিত দেয় যে ইরান যুদ্ধটা বাড়িয়ে ফেলতে, মানে ছড়িয়ে দিতে চায়নি। কাতারের একজন মেজর জেনারেল, তার নাম হলো শায়েক আল হাজেরি, তিনি বলেছেন যে আল উদেদ বিমান ঘাঁটির দিকে 19টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 14টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান হামলা করেছে, তার মধ্যে 13টি ক্ষেপণাস্ত্র ভেঙে ফেলা হয়েছে এবং একটি ক্ষেপণাস্ত্রকে যেতে দেওয়া হয়েছে, কারণ সেটি কোনো রকম আহত নিহত করার ঝুঁকি তৈরি করে না। কিন্তু সেই ক্ষেপণাস্ত্রটি কোথায় গিয়ে পড়েছে, তার ফলাফল কি হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। আবার আরেকটি গণমাধ্যমের সূত্রে বলা হয়েছে যে মোট 6টি মিসাইল দিয়ে ইরান হামলা করেছে কাতারের এই এয়ারবেসে। গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে ইরাকের একটা ঘাঁটিতেও হামলা করা হয়েছে, কিন্তু আসল সত্য হলো যে ইরান ইরাকের কোনো ঘাঁটিতে হামলা করেনি, বরং ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে যেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তারই একটি ক্ষেপণাস্ত্র ভেঙে বা যান্ত্রিক ত্রুটির কারণে তার অংশ বিশেষ ইরাকের উপরে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর ইরাক সতর্কতা হিসেবে মনে করে যে তাদের উপরে হামলা করা হয়েছে। তাদের উপরে মানে ওখানে যে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই মার্কিন ঘাঁটির উপরে হামলা করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানের নাগালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি ঘাঁটি আছে, কিন্তু বেছে একটা মাত্র ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে, যে ঘাঁটিটি হলো কাতারের। যে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ভালো, এবং বিশ্বের সবচেয়ে বড় যে গ্যাস ফিল্ড, সেই গ্যাস ফিল্ডের যৌথ মালিকানা হলো কাতার এবং ইরানের। এবং কাতার খুব সহজেই ইরানের সঙ্গে এই যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে একটা নেগোসিয়েশন করতে পারলো এবং যোগাযোগ করতে পারলো। যদিও কাতার কিছুটা রাগ করেছিল, কাতার বলেছিল তার সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে, এবং সেও একটা জবাব দেওয়ার অধিকারী। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই জবাব দেওয়া থেকে বিরত রয়েছেন, এবং তিনি যুদ্ধবিরতির ডিলটাকে সামনে নিয়ে চলে এসেছেন। এখন সুপ্রিয় দর্শক, সব তো শুনলেন, আপনারা বলুন যে এই যুদ্ধবিরতি কি মঙ্গলবার রাত 12টা থেকেই কার্যকর হবে, নাকি আপনারা অন্য কিছুর আশঙ্কা করেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।